আপনার কি হাঁটতে গেলেই পায়ে ব্যথা হয়? সিঁড়ি থেকে উঠতে গেলে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলেই কি কষ্ট অনুভব করেন? উঠতে বসতে একটা ভীষণভাবে কষ্ট, ভীষণ একটা পেইন হয়। মাঝে মধ্যে কি মনে হয় যে পায়ে আপনি আর ঠিক আগের মতো শক্তি সেভাবে পাচ্ছেন না? এমনকি হাঁটতে গেলে অনেক সময় কি হয় না, পায়ের জয়েন্টে কটকট করে আওয়াজ হয়। আপনি ব্যথার ওষুধ কি খাচ্ছেন, সাময়িকভাবে ব্যথা কমাচ্ছেন, কিন্তু পুরোপুরিভাবে ব্যথা যাচ্ছে না, তাই তো? দেখুন, এই সমস্যাগুলো কিন্তু বয়স বাড়ার সঙ্গে অনেকেরই হতে পারে, তবে সব ব্যথাই কিন্তু স্বাভাবিক বার্ধক্যের অংশ নয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শারীরিক অসুস্থতাও লক্ষণ হতে পারে বা অসুস্থতার লক্ষণ হতে পারে। আপনি কি চান পুরোপুরি ব্যথা নির্মূল করতে, তাও আবার ঘরোয়া পদ্ধতিতে? তবে আজকের ভিডিও কিন্তু আপনার জন্য। আজকের ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে বেশ কিছু বিষয় সম্পর্কে, কেন আপনি আপনার হাঁটার শক্তিকে হারিয়ে ফেলছেন, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনি ব্যথা কমাতে পারবেন, আর কখনই বা আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে। হেলথ প্লাসের একটি নতুন ভিডিওতে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। হাঁটুর ব্যথা খুব কমন একটা সমস্যা। হাঁটু ব্যথা শুধুমাত্র নয়, পায়ের ব্যথা। সবার প্রথমেই আজকে ভিডিওতে জানাবার চেষ্টা করি যে পায়ের ব্যথার কারণগুলো কী। সবচাইতে প্রধান কারণ হচ্ছে কি অস্টিওআর্থ্রাইটিস। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটুর যে কার্টিলেজ থাকে সেটা কিন্তু ক্ষয় হতে থাকে, অর্থাৎ দুটো হাড়ের মধ্যে যে জয়েন্ট থাকে, হাড়ের মধ্যে ঘষা বাড়তে থাকে এবং তার ফলে ব্যথা কিন্তু শুরু হতে পারে। এবং এর ফলে কি হয়, হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়, হাঁটার সময় একটা শব্দ হয়, যে কটকট শব্দের কথা বলছিলাম। সকালবেলা একটা ভীষণ স্টিফনেস থাকে, সিঁড়ি ওঠা নামার সময় কষ্ট হয়। এগুলো অস্টিওআর্থ্রাইটিসের লক্ষণ। এটি সবচাইতে প্রধান এবং গুরুত্বপূর্ণ একটি কারণ। এছাড়া আরও কারণ রয়েছে, যেমন ধরুন পেশি দুর্বল হয়ে যাওয়া। 60 বছর বয়সের পর না ধীরে ধীরে পেশির শক্তি কমতে থাকে, আর তার ফলে কি হয় না, তাড়াতাড়ি করে হাঁটতে গেলে কষ্ট হয়। দেখবেন আপনি ইয়াং বয়সে যত তাড়াতাড়ি হাঁটতে পারতেন, সেটা কিন্তু আর বয়স যখন আপনার বাড়তে থাকে আপনি সেটা একেবারেই পারেন না। যত বয়স বাড়তে থাকে আপনার কিন্তু হাঁটার গতিটা অনেকটাই কমে যায়। সেটা কিন্তু পেশি ক্ষয় হয়ে যাওয়ার কারণেই হয়ে থাকে। অনেক সময় কি হয়, ভারসাম্য কমে যায়, সহজেই একটা ক্লান্ত লাগা অনুভব হয়। অনেক সময় কি হয় না, মনে হয় যে আপনি চলতে চলতে হয়তো পড়ে যাবেন। এই যে অনুভূতিটা হওয়া, সেটাও কিন্তু হয়ে থাকে, এবং সেটা কিন্তু পেশি ক্ষয়ের কারণেই হয়। এরপর আরও একটি ইম্পর্ট্যান্ট কারণ, সেটি হচ্ছে গিয়ে ভিটামিন ডি এর অভাব। হ্যাঁ, ভিটামিন ডি এর ঘাটতি কিন্তু হয়, ক্যালসিয়ামের ঘাটতিও হয়। আমরা জানি যে হাড়ের জন্য কিন্তু এই দুটি জিনিস ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভিটামিন ডি, ক্যালসিয়াম। হাড় দুর্বল হয়ে যায়, পেশিতে ব্যথা হতে পারে, খুব সহজেই ক্লান্ত লাগতে পারে। আর পরবর্তী যে কারণটির দিকে চোখ রাখবো সেটি হচ্ছে গিয়ে স্নায়ুর সমস্যা। বিশেষত নার্ভের প্রবলেম কখন হয়, যখন ডায়াবেটিস থাকে। ডায়াবেটিস থাকলে দীর্ঘদিনকার ডায়াবেটিসের ফলে কিন্তু পায়ে একটা ঝিনঝিন অনুভূতি, জ্বালা পোড়া, একটা অবশ বা একটা সেন্স কমে যাওয়ার মতো অনুভূতি থাকে। রাত্রির দিকে কিন্তু ব্যথাটাও বাড়তে পারে। এই সমস্তগুলো কিন্তু হচ্ছে নার্ভের প্রবলেম। এছাড়াও আরও একটি কারণে কিন্তু পায়ে ব্যথা হতে পারে, সার্কোপেনিয়া। শরীরের মাসল কমে যায় সার্কোপেনিয়ার কারণে, এবং তার ফলে কি হয়, শক্তি কমে, কাজ করার ক্ষমতা কমে যায়। মূলত এটা কি কারণে হয় না, বয়সের কারণে হয়, এবং বয়সের কারণে পেশি তৈরি হওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। শরীরে প্রোটিনের ঘাটতি হলেও সার্কোপেনিয়া হতে পারে। কম কায়িক পরিশ্রম করলে বা দীর্ঘক্ষণ বসে থাকলে সেটা হতে পারে। ভিটামিন ডি এর ঘাটতির ফলেও কিন্তু সার্কোপেনিয়া হতে পারে। আবার কিছু কিছু দীর্ঘমেয়াদী রোগ, যেমন ধরুন ডায়াবেটিস, কিডনি বা অন্য কোনো রকম শারীরিক সমস্যা থাকলেও কিন্তু সার্কোপেনিয়া হয়। মূলত তার ফলে কিন্তু আপনার পায়ে সমস্যা, ব্যথা, যন্ত্রণা ইত্যাদি হয়। এছাড়া রক্ত চলাচলে যদি সমস্যা হয়, যদি দেখেন যে হাঁটার সময় একটা পায়ে ব্যথা হচ্ছে, কিন্তু আবার বিশ্রাম নিলে সেটা আবার কমেও যাচ্ছে, এটা কিন্তু রক্তনালীর সমস্যা, এবং সেই কারণেই এই ধরনের সিমটমস দেখা যাচ্ছে। এবারে হাঁটুর ব্যথায় কি করবেন আপনি? ডেফিনেটলি আপনাকে হাঁটুর ব্যথার জন্য কিন্তু হালকা স্ট্রেচিং করতে হবে, পেশিকে শক্ত করবার কিছু ব্যায়াম করতে হবে। অনেক ক্ষেত্রে অনেকে কী করেন, যে পায়ে ব্যথা হচ্ছে তারা কিন্তু একেবারে হাঁটা চলা বন্ধ করে দেন। না, সেটা কিন্তু করলে চলবে না। পায়ে যখন ব্যথা হচ্ছে আপনাকে হালকা করে কিছু এক্সারসাইজ করতে হবে, আপনার পেশিকে সচল রাখতে হবে। অতিরিক্ত ওজন কিন্তু আপনার পায়ের ওপর চাপ ফেলতে পারে, আপনার পা, আপনার হাঁটুর ওপর চাপ দেয়। তাই স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে, সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর ওজনকে যদি আপনাকে ঠিক করতে হয়, তাহলে আপনাকে খাবার খেতে হবে। শুধুমাত্র খাবার খাওয়া কিন্তু ওজন নিয়ন্ত্রণের জন্য এমনটাই নয়, আপনার হাড়ের মজবুতির জন্যও কিন্তু ভীষণভাবেই প্রয়োজন
যথোপযুক্ত পুষ্টি সেটা শরীরের জন্য ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। আরও একটা বিষয় সেটা হচ্ছে কি আপনাকে সঠিক জুতো পরতে হবে। অনেক সময় জুতোর যদি আপনি ঠিকমতো না পরেন তাহলে কিন্তু সেটা হাঁটার সময় একটা ব্যথা যন্ত্রণা তৈরি হতে পারে। তাই আপনাকে সঠিক জুতো নির্বাচন করতে হবে। যদি আপনার পায়ে ব্যথা থাকে তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসক নির্ধারিত বা চিকিৎসক যেভাবে বলবেন খুব নরম ধরনের নরম সোলের জুতো আপনাকে পরতে হবে, যাতে করে আপনার হাঁটার সময় পায়ের চাপটা কম হয়। আর অতিরিক্ত ভারী কাজ কিন্তু যখনই আপনার পায়ে ব্যথা হচ্ছে তখন করবেন না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবারে আসি আজকের এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে, অর্থাৎ ব্যথা দূর করতে গেলে আপনি কি করবেন। দেখুন, ব্যথা দূর করতে গেলে বা হাড়ের জয়েন্টকে যদি ভালো রাখতে হয় তাহলে কিন্তু বেশ কিছু জিনিস আপনাকে করতে হবে, বেশ কিছু পরিবর্তন আপনার খাদ্য খাবারে আনতে হবে, বেশ কিছু জিনিসকে আপনি আপনার খাদ্য তালিকায় সংযোজন করবেন, যেগুলো আপনার পেশির যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোকে অনেকটা ফ্লেক্সিবল রাখতে সাহায্য করে। সেই তালিকায় সবার প্রথমেই বলবো দেশি ঘিয়ের কথা। দেশি ঘি কিন্তু আপনাকে খেতে হবে, কারণ আপনি যে ক্যালসিয়াম বিভিন্ন খাদ্য খাবার খাচ্ছেন তার মধ্যে থাকা ক্যালসিয়াম আপনার শরীরে অ্যাবজর্ব হতে হবে, শরীরে শোষিত হতে হবে, তবেই কিন্তু আপনার হাড় তার থেকে ক্যালসিয়ামটা পাবে। কিন্তু সেটা যদি শোষিত না হয়, আপনি হয়তো বলতেই পারেন যে আমি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য খাবার খাচ্ছি কিন্তু তবুও আমার পায়ে ব্যথা রয়েছে। আসলে আপনাকে দেখতে হবে যে সেই ক্যালসিয়াম যেটা আপনি ইনটেক করছেন সেটিকে আপনার শরীরে আদৌ শোষিত হচ্ছে। যদি শোষিত না হয় তাহলে কিন্তু ব্যথা যন্ত্রণা কমবে না। তাই তার জন্য আপনাকে দেশি ঘি খেতে হবে। মাথায় রাখবেন, দেশি ঘি হাড়ের জয়েন্টগুলোকে কিন্তু ফ্লেক্সিবল রাখতে সাহায্য করে। তবে সতর্কতা অবশ্যই রয়েছে, যাদের ট্রাইগ্লিসারাইড রয়েছে তারা কিন্তু দেশি ঘি খুব বেশি মাত্রায় খাবেন না। আর বাকিরা যাদের হয়তো কোনো রকম কোনো সমস্যা নেই তারা দেশি ঘি খান। 1 থেকে 2 চামচ আপনি দিনে খেতে পারেন দেশি ঘি, যেটি আপনি নানানভাবে খেতে পারেন। হয়তো আপনি কোনো কিছুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন, বা ভাতে খেতে পারেন, বা হয়তো রুটি খেলেন, পরোটা খেলেন, তার মধ্যে হয়তো আপনি একটু দেশি ঘি মাখিয়ে খেলেন, সেটাও করতে পারেন। প্রত্যেকদিন 1 থেকে 2 চামচ করে ঘি খাওয়ার অভ্যেস কিন্তু এই যে হাড়ের জয়েন্টগুলো, যে জয়েন্টগুলি আপনার শক্ত হয়ে যাওয়া, স্টিফ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যাচ্ছিল, সেটা কিন্তু কমে যায়। এরপরে বলবো আরও একটা খুব গুরুত্বপূর্ণ, আপনার খুব কাছে পিঠেই হয়তো আপনি পেয়ে যাবেন এই উপকরণটি বা এই জিনিসটি, সজনে পাতা। সজনে পাতা কিন্তু জানেন ক্যালসিয়ামের ভান্ডার। শুধু ক্যালসিয়াম নয়, এর মধ্যে কিন্তু প্রচুর জিনিস রয়েছে, যেমন ধরুন ম্যাগনেসিয়াম রয়েছে, জিঙ্ক রয়েছে, ফসফরাস, যেগুলো আপনারা সকলেই জানেন যে হাড়ের জন্য কিন্তু ভীষণভাবেই গুরুত্বপূর্ণ, আপনার হাড়কে মজবুত করতে ভীষণভাবেই উপকারী। তাই সজনে পাতা আপনি শাক হিসেবে খান, বা সজনে পাতাকে শুকিয়ে একটু সেটাকে শুকনো খোলায় ভেজে আপনি গুঁড়ো করে রাখতে পারেন। সারা বছর ভর কিন্তু আপনি এই সজনে পাতাকে বা সজনে শাককে বা ধরুন সজনে পাতার যে পেস্ট রয়েছে সেটাকে কিন্তু বা পাউডার রয়েছে সেটাকে ব্যবহার করতে। এরপরে বলবো আরও একটি এমন জিনিসের কথা যেটি কিন্তু আপনার রান্নাঘরে একদম অ্যাভেলেবল, একটি খুব পরিচিত মশলা, মেথি দানা। মেথি দানা আমরা রান্নার ফোড়নের কাছে ব্যবহার করি। যারা ওয়েট নিয়ন্ত্রণ করতে চাইছেন, যারা গ্যাস অ্যাসিডিটির সমস্যার সমাধান চাইছেন, তারা যেমন ব্যবহার করবেন। মেথি দানা কিন্তু চুলের সমস্যা সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আর আপনার হাড়ের জন্যেও মেথি দানা কিন্তু ভীষণভাবেই উপকারী। আপনি মেথি দানাকে ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন না, আপনি রাতভর 1 চামচ মেথি দানাকে ভিজিয়ে রাখতে পারেন, পরের দিন সকালবেলায় সেই মেথি দানার জল শুদ্ধ আপনি কিন্তু মেথি দানাকে চিবিয়ে খেয়ে নিতে পারেন। সেটি আপনার শরীরের আনুষঙ্গিক আরও অনেক সমস্যাকে মেটাতে যেমন পারে, তার সঙ্গে সঙ্গে আপনার হাড়ের যে ফ্লেক্সিবিলিটি সেটাকেও বাড়াতে সাহায্য করে থাকে, কারণ এর মধ্যে যে মেডিসিনাল প্রপার্টি রয়েছে সেটি আপনার হাড়ের জন্য ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। এরপর আরও একটি বীজের কথা আমি বলবো, হ্যাঁ, হালিম বীজ হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে। এর মধ্যে ভিটামিন কে রয়েছে, সেটি কিন্তু ক্যালসিয়াম শোষণে সহায়তা করে থাকে। শুধু তাই নয়, অস্টিওপোরোসিস যেটি হাড় ক্ষয়ে যাওয়ার একটি অন্যতম কারণ, বা ধরুন আপনার হাড়ে ব্যথা যন্ত্রণার কারণ, সেই অস্টিওপোরোসিস কিন্তু প্রতিরোধ করতে পারে এই হালিম বীজ। হাড় যদি ভেঙে যায়, কোনো সময় ফ্র্যাকচার হয়ে যায়, সেটিকে নিরাময় করতেও সাহায্য করে। শুধু তাই নয়, হাঁটুর ব্যথা কমাতেও সাহায্য করে। যে ব্যথা যন্ত্রণায় হয়তো আপনি দীর্ঘদিন কষ্ট পাচ্ছেন, কোনো পেইন কিলার আপনাকে পুরোপুরি ব্যথা যন্ত্রণা থেকে মুক্ত করতে পারছে না, সেই হাঁটুর ব্যথা কমাতে কিন্তু হালিম বীজ ভীষণভাবেই সাহায্য করে থাকে। এর মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি। আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকলে কি হয় না, আপনার হয়তো বিভিন্ন জায়গায় যে একটা স্টিফনেস রয়েছে, হাড়ের মধ্যে যে স্টিফনেস রয়েছে বা কোনো ইনফ্ল্যামেশন রয়েছে, সেটা কমাতে সাহায্য করে থাকে হালিম বীজ।
সুতরাং বুঝতেই পারলেন হালিম বীজ কিন্তু ভীষণভাবে উপকারী। এরপরে বলবো তিসি বীজের কথা। তিসি বীজের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং রয়েছে B6, B12। ভিটামিন B6 এবং ভিটামিন B12 এর অভাবের কারণে কিন্তু আপনার হাঁটুতে ব্যথা বা পায়ের ব্যথা হয়ে থাকে। এরপর তিলের বীজের কথা বলবো। তিলের বীজের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ম্যাগনেসিয়াম, রয়েছে ফসফরাস, যেটি কিন্তু হাড়ের জন্য উপকারী। আপনি এই 3 ধরনের বীজ অর্থাৎ হালিম বীজ, তিসি বীজ এবং তিলের বীজ, এই 3 ধরনের বীজকে একসঙ্গে করুন। শুকনো খোলায় ভালো মতো করে ভেজে নিন আর ভেজে গুঁড়ো করে রেখে দিন, প্রিজার্ভ করুন। তারপর প্রত্যেক দিন রাত্রির বেলায় গরম দুধে মিশিয়ে 2 চামচ, 3টে বীজকে কিন্তু আপনি খুব ভালোভাবে মিশিয়ে নিলেন আর তারপর সেখান থেকে 2 চামচ করে কিন্তু আপনি রাত্রিরে শোবার সময় ব্যবহার করুন। দেখুন আপনি কিন্তু রেজাল্ট একদম ইনস্ট্যান্টলি পাবেন। আপনি কয়েকদিন ব্যবহার করলেই কিন্তু আপনি উপকারী পাবেন। আপনি আদা চা খাবেন, আদাকে কিন্তু আপনার খাদ্য তালিকায় রাখতে হবে, কারণ আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, যেটি আপনার যে ইনফ্লামেশন রয়েছে হাড়ের জয়েন্টের মধ্যে সেটা কমাতে সাহায্য করে, ব্যথা যন্ত্রণা থেকেও আপনাকে রিলিফ দেয়। আপনি অবশ্যই গোলমরিচকে কিন্তু খাদ্য তালিকায় রাখবেন এবং রাখবেন হলুদকেও। এই সবটাই কিন্তু আপনার হাড়ের মজবুতির জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং আপনার ব্যথা যন্ত্রণা, হাড়জনিত যে ব্যথা যন্ত্রণা তার থেকে কিন্তু রিলিফ দিতে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি আপনার খাদ্য তালিকায় অবিলম্বে আপনি সংযোজন করুন। তাহলে দেখবেন আপনার ব্যথা যন্ত্রণা দীর্ঘদিনকার হয়তো পায়ে ব্যথা যন্ত্রণা, সেটা থেকে আপনি রিলিফ পাবেন। এই ব্যথা যন্ত্রণার ফলে কিন্তু অনেক মানুষই একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে যান, তারা উঠে হাঁটা চলার শক্তিটুকু পর্যন্ত হারিয়ে ফেলেন। সেই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। কিন্তু কখন ডাক্তারের কাছে যাবেন? আপনি নানান ধরনের ভেষজ অ্যাপ্লাই করছেন, আপনি ভালো রয়েছেন, কিন্তু যদি আপনার এই সমস্ত কিছু ভেষজ অ্যাপ্লাই করেও ভালো হতে পারছেন না, আপনার হঠাৎ হাঁটতে পারছেন না, আপনার পা ভীষণভাবে ফুলে যাচ্ছে, আপনার পা অবশ হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছেন, আপনি ব্যালেন্স রাখতে পারছেন না, ভীষণ ব্যথা হচ্ছে, আর দীর্ঘদিন ধরে যদি ব্যথা আপনার থাকে, তাহলে কিন্তু আর দেরি নয় না। এই সমস্ত লক্ষণগুলি যখনই আপনি দেখবেন তখনই কিন্তু আপনাকে আর বিলম্ব করা চলবে না। আপনাকে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ শুরুতেই বলেছিলাম যে এই পায়ে ব্যথা বয়সজনিত কারণে হতে পারে, কোনো রোগের কিন্তু সিমটমসও হতে পারে। তাই অবিলম্বে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার পদ্ধতিতে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। যদি আপনারা ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান এবং সচেতন থাকতে চান, তাহলে অবশ্যই হেলথ প্লাসকে সাবস্ক্রাইব না করে থাকলে অবিলম্বে সাবস্ক্রাইব করুন। যদি আজকের এই ভিডিওটি আপনার উপকারে লাগে তাহলে ডেফিনেটলি একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, কারণ আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাইছেন সেটা আমরা যদি জানতে পারি তাহলে সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে ভিডিও তৈরি করতে পারি, সেটা আমাদের জন্য ভীষণভাবে উপকার হয়। তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুল করবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, যারা ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তাদেরকে রিলিফ দেওয়ার জন্য ডেফিনেটলি এই ভিডিওটি কিন্তু শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।